হুম যদি কোন কোন ভয়েস কোন কোন দেয় ওকে মেসেজ করছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখিত, আসলে নেটওয়ার্কে প্রচণ্ড পরিমাণ সমস্যার সৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা হেল্পলাইনে ফোন দিয়ে তারপরে আবার ঠিক করতে হয়েছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা কার্বনের সমযোজ্যতা বা চতুর্যোজ্যতা নিয়ে আলোচনা করতেছিলাম, এবং আমাদের এখানে আমাদের এই অর্গানিক কেমিস্ট্রিতে হাইব্রিডাইজেশন পড়তে হবে, sp3 sp2 এবং sp হাইব্রিডাইজেশন এটা পড়তে হবে, এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি। তো আমরা সংক্ষেপে, যেহেতু এগুলো ফার্স্ট ইয়ারের কথাবার্তা, আমরা সংক্ষেপে একটু আমাদের মনে আছে কিনা তার জন্য এখানে একটু ইনফরমেশন লিখছি। দেখো, sp3 সংকরণের মাধ্যমে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের চতুষ্কলকীয়। এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 109 ডিগ্রি 28 মিনিট, এবং এই sp3 সংকরণে s অরবিটালের ভূমিকা 25% হবে, p অরবিটালের ভূমিকা হবে 75%, এবং এই সংকরণের মাধ্যমে যে কার্বন কার্বন সিগমা বন্ধনটা তৈরি হবে তাদের বন্ড লেন্থ মানে বন্ধন দূরত্ব 0.154 ন্যানোমিটার, এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব 0.110 ন্যানোমিটার। আশা করি এগুলো তোমাদের ফার্স্টে লেখা আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো মনে রাখার জন্য। তো যাই হোক, আমরা এবার sp2 সংকরণটা একটু দেখাবো। লেখা হয়েছে সবার, এটা কি লেখা হয়েছে? আমরা এবার sp2 সংকরণের কথা বলবো। sp2 সংকরণের মাধ্যমে তুমি জানো যে অরবিটাল তৈরি হবে, তার আকৃতি হবে হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকৃতির, সমতলীয় ত্রিভুজ আকৃতির। এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই বন্ড অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, এবং এই ক্ষেত্রে s অরবিটালের ভূমিকা 33.3%, এবং p অরবিটালের ভূমিকা 66.7%। এবং এই ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, আমরা যদিও দ্বিবন্ধনের কথা বলতেছি, মেইনলি বলা হয় যে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্বটা, অর্থাৎ কার্বন নিউক্লিয়াস থেকে কার্বন নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা 0.134 ন্যানোমিটার, এবং এই ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্ব 0.109 ন্যানোমিটার। এগুলো একটু মনে রাখবা। এবং এই sp2 সংকরণের ক্ষেত্রে ফর্মালডিহাইডের স্ট্রাকচারটা এবং বেনজিনের স্ট্রাকচারটা তোমার পড়তে হবে। ফর্মালডিহাইড, লক্ষ্য করো, ফর্মালডিহাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফর্মালডিহাইডের তোমাদের গাঠনিক সংকেত নিশ্চয় মনে আছে, যে এর মধ্যে একটা মূলক আছে, এই মূলকটাকে তুমি জানো অ্যালডিহাইড মূলক বলা হয়, যেটা কিনা একত্রে আমরা বলি কার্বনাইল মূলক অর্থাৎ CO মূলক। দেখছো এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। তো তুমি জানো এই যে কার্বনটা, এটা আনস্যাচুরেটেড কার্বন অর্থাৎ অসম্পৃক্ত কার্বন, বিকজ এই কার্বনের দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন থাকলে তুমি জানো যে sp2 হাইব্রিডাইজেশন ঘটবে। তাহলে বলো, এই হলো সেই কার্বন যে কার্বনে sp2 সংকরণ ঘটছে। তো আমরা যদি আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখায়, এক্সাইটেড অবস্থায় 1s2 2s on 2px on 2py on and 2pz on, এই ক্ষেত্রে একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে, ফলে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এবং এই অরবিটালটা কিন্তু সংকরণে অংশগ্রহণ করেনি, এটাকে বলছি আমরা আনহাইব্রিড অরবিটাল বা অসংকরিত অরবিটাল। অক্সিজেন 8, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2px2 2py on and 2pz on। আনপেয়ার্ড ইলেকট্রন, দেখো আনপেয়ার্ড ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটা বন্ধনে অংশগ্রহণ করে।
তো লক্ষ্য করো এই হলো সেই কার্বন যে কার্বনে sp2 সংকরণের মাধ্যমে এখানে মোট 3টা অরবিটাল তৈরি হয়েছে। দেখো এরকম 3টা অরবিটাল তৈরি হয়েছে। আর এখানে আছে আমাদের সেই অক্সিজেন যেখানে 2py 2pz অরবিটাল। তো তুমি জানো আমাদের এই যে py অরবিটাল দেখছো py অরবিটাল এটা কিন্তু আমাদের সেই py আর এটা হলো আমাদের সেই সংকরিত অরবিটাল। তাহলে বলতো এরা ফেস টু ফেস ওভারল্যাপিং করে এখানে কিন্তু সিগমা বন্ধন তৈরি করলো। দেখছো সিগমা বন্ধন তৈরি করলো, এখানে হচ্ছে সিগমা বন্ধন। আর এই ক্ষেত্রে আমাদের এই কার্বনের মনে আছে সিগমা বন্ধনটা কিন্তু সংকর অরবিটাল, বিশুদ্ধ অরবিটাল, হ্যাঁ যে কোনো অরবিটালের মধ্যে কিন্তু আমাদের সিগমা বন্ধনটা তৈরি হতে পারে। s অরবিটাল p অরবিটাল সবার মধ্যে কিন্তু সিগমা বন্ধন তৈরি হতে পারে বিকজ এটা সুষম প্রকৃতির অরবিটাল। এবার আসো এখানে যে হাইড্রোজেন আছে তার 1s অরবিটাল এখানে ফেস টু ফেস ওভারল্যাপিং করে এখানে সিগমা বন্ধন এখানে সিগমা বন্ধন তৈরি করলো, সিগমা বন্ধন তৈরি করলো। দেখছো? আচ্ছা এবার এই কার্বনে কিন্তু আমাদের একটা অসংকরিত অরবিটাল pz অরবিটাল আছে। দেখো এই হলো আমাদের সেই অসংকরিত অরবিটাল pz অরবিটাল। দেখছো অসংকরিত অরবিটাল যেটা কিনা pz অরবিটাল। আবার এই অক্সিজেনও কিন্তু অসংকরিত অরবিটাল রয়েছে। দেখো এই pz অরবিটাল একটু খেয়াল করো। দেখছো এই pz তাহলে এটা হলো আমাদের 2pz আনহাইব্রিড, এটা হলো 2pz আনহাইব্রিড। তো এটা অসংকরিত বোঝানোর জন্য এটা শেড দিয়ে দেখালাম। এটা সংকরিত কিন্তু এটা কিন্তু অসংকরিত ছিল। দেখছো এটা অসংকরিত ছিল। তো দেখো লক্ষ্য করো একটু আমাদের আমরা কি বলতে পারবো তাহলে এই 2pz আর এই 2pz এর পাশাপাশি ওভারল্যাপিং করে একটা পাই বন্ধন তৈরি করলো। তাহলে তুমি বলো এই হলো সেই কার্বন, এই কার্বনের সাথে এই হলো সেই হাইড্রোজেনের সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন, এই হলো সিগমা বন্ধন তার সাথে পাই বন্ধনের মাধ্যমে অক্সিজেন যুক্ত হয়েছে। এই হলো ফর্মালডিহাইড স্ট্রাকচার যা কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফর্মালডিহাইডের সংকরায়ন এটা আমরা যখন অ্যালডিহাইড কিটোন নিয়ে আলোচনা করব তার মধ্যেই চলে আসবে যে উদ্দীপকে যে কার্যকারী মূলক আছে সেখানে কি ধরনের সংকরণ হয়েছে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন দিয়ে দেবে পরীক্ষায়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে আলোচনা করব। এছাড়াও বেনজিনের মধ্যে কিন্তু এরকম sp2 সংকরণ আছে। তো এই বেনজিন স্ট্রাকচারটা যখন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ডিটেইলস আলোচনা করব ঠিক সেখানে দেখালে ভালো হয়, কারণ সেখানে রেজোন্যান্স দেখাতে হবে, এই জন্য আমরা আর এখানে দেখালাম না। তো খেয়াল করো এরপরে আছে আমাদের sp সংকরণ। এই sp সংকরণের মাধ্যমে তুমি জানো যে অণুটা তৈরি হবে তার আকৃতি হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক। সরল রৈখিক এই সরল রৈখিকের ক্ষেত্রে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ধন কোণের মান তুমি জানো 180 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের এই s অরবিটালের ভূমিকা হলো 50% এবং p অরবিটালের ভূমিকা হচ্ছে 50%। এবং এই ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব মেইনলি এরকম লিখছি, কার্বন কার্বন বন্ধন দূরত্বটা হবে 0.120 ন্যানোমিটার এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব হবে 0.106 ন্যানোমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমাদের sp সংকরণ সম্পর্কিত কথাবার্তা তোমরা বুঝছো। এখানে আরেকটা কোশ্চেন আছে, লেখো কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব, লেখো কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব কার্বন কার্বন দ্বিবন্ধন বা একক বন্ধনের চেয়ে কম হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ। লেখো কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব কার্বন কার্বন দ্বিবন্ধন বা একক বন্ধনের চেয়ে কম হয় কেন? একটু ফার্স্ট দেখো। তো লক্ষ্য করো CH3 বন্ড CH3 CH2 double bond CH2 and CH triple bond CH। এই ক্ষেত্রে এই কার্বন কার্বন বন্ধন দূরত্ব এর মানটা হলো 0.154 ন্যানোমিটার। এই ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব 0.134 ন্যানোমিটার এবং এই ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ডের দূরত্ব 0.120 ন্যানোমিটার। বলা হয়েছে কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব অর্থাৎ এই দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বন্ড লেন্থ বলা হয়, এদের বন্ধন দূরত্বটা কম হয় কেন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা ব্যাখ্যা করতে হলে তোমাকে সংকরণ জানতে হবে। এই যে অ্যালকেন এখানে কিন্তু কার্বন কার্বন একক বন্ধন আছে, এখানে sp3 সংকরণ করছে যেখানে s অরবিটালের ভূমিকা 25%, p অরবিটালের ভূমিকা 75%। বিষয়টা বোঝানোর জন্য এটাকে এরকম ভাবে দেখালাম, এটা হলো s এটা হলো p অরবিটাল। আর এখানে দ্বিবন্ধনে sp2 সংকরণ ঘটছে যেখানে s অরবিটালের ভূমিকা 33.3% এবং p অরবিটালের ভূমিকা 66.7%। এটা হলো s অরবিটাল,
দেখো এর তুলনায় এর মধ্যে এস চরিত্র বেশি, এটা হলো এস চরিত্র বাড়ছে, পি চরিত্র একটু কমছে। দেখো পি চরিত্র একটু কমছে। অপরদিকে এখানে আমাদের এসপি সংকরণ ঘটছে, যেখানে এস অরবিটালের ভূমিকা 50% এবং পি অরবিটালের ভূমিকাও কিন্তু 50%। দেখছো, এটা হলো এস, এটা হলো পি, দেখো সিমিলার। দেখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ছো যে আমরা জানি যে আমাদের এস পি অরবিটালের মধ্যে এস অরবিটালটা সুষম প্রকৃতির অরবিটাল, যেটা কিনা নিউক্লিয়াসের দিকে বেশি প্রতিসম অবস্থায় থাকে। তোমরা পড়ে আসছো। যদি কোনো সংকরণে এস চরিত্র বৃদ্ধি পায়, আবার বলি, যদি কোনো সংকরণে এস চরিত্র বৃদ্ধি পায়, সেখানকার সিগমা বন্ধন শক্তিশালী হবে। এই কথা মনে রাখতে হবে। তাহলে বলো, এখানে সিগমা বন্ধন আছে, এই দ্বিবন্ধনের মধ্যে সিগমা বন্ধন আছে, এই ত্রিবন্ধনের মধ্যেও সিগমা বন্ধন আছে, তবে প্রত্যেকটা সিগমা বন্ধনের শক্তি কিন্তু একই রকম না। তাহলে সেই সিগমা বন্ধনটা বেশি শক্তিশালী হবে যে সিগমা বন্ধনটা আমাদের এস চরিত্র বেশি থাকবে। তাহলে বলো, এই অ্যালকেনের একক বন্ধনের ক্ষেত্রে এস চরিত্র অর্থাৎ sp3, এখানে এস চরিত্র 25%। অপরদিকে আমাদের দেখো, আমাদের এসপি সংকরণে এস চরিত্রের মান হচ্ছে 50%। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের এই ট্রিপল বন্ডের মধ্যে যে সিগমা বন্ধনটা আছে, ওইখানে এস চরিত্রের মান বেশি থাকার কারণে সেখানকার সিগমা বন্ধন শক্তিশালী, সেখানকার নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল বেশি, যার জন্য সেখানে বন্ধন দূরত্বের মানটা কম। এই হলো মূল কারণ। দ্বিতীয় কারণ তুমি সংক্ষেপে একটু বলতে পারো, যেখানে একটা কার্বন আর একটা কার্বন শুধুমাত্র একটা বন্ধন আকর্ষণ করছে, অপরদিকে ত্রিবন্ধনের ক্ষেত্রে একটা কার্বন নিউক্লিয়াস আর একটা কার্বন নিউক্লিয়াসের মধ্যে তিনটা বন্ধন থাকার কারণে বন্ধন দূরত্বটা কিছু কমে গেছে। তবে এটা খুব বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা না। গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে ট্রিপল বন্ডের মধ্যে এস চরিত্র বৃদ্ধি পাওয়ার কারণে সেখানকার সিগমা বন্ধন শক্তিশালী হওয়ার কারণে বন্ধন দূরত্বের মান কমে গেছে। এই হলো মূল কারণ। আশা করি প্রশ্নটা অ্যান্সার বুঝতে পারছো। এই কারণে এখানে বন্ধন দূরত্বের মান আমাদের একক বন্ধন এবং দ্বিবন্ধনের চেয়ে অনেক কম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই হাইব্রিডাইজেশন থেকে কি পড়তে হবে মূল বিষয়গুলো বোঝা গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে অর্গানিক কেমিস্ট্রি, এটা পড়তে হলে আমাদের নোমেনক্লেচার বা নামকরণ জানতে হবে। তো আমরা এক এক করে আলোচনা করব। আগে অ্যালকেন নিয়ে আলোচনা করব। মেন হচ্ছে অ্যালকেন, কারণ অ্যালকেন তুমি যদি পড়তে পারো অন্যান্যগুলো পড়া সহজ। যে অ্যালকেন বলতে সে অন্যান্যগুলো বুঝতে পারবে, এই কথা মনে রাখতে হবে। তাহলে ডেফিনেশনটা ডিটেলস লিখতেছি আমরা। লেখো, একটু ফার্স্ট লিখবা। লেখো, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো পরস্পরের মধ্যে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো পরস্পরের মধ্যে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আসি এই বন্ধুটা দিয়েছি। একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, হয়েছে লেখা। এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। সেসব সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। দেখো, সেসব সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। হয়েছে লেখা, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। দেখো, এর সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n = 1 2 3 এইভাবে ইত্যাদি হতে পারে। দেখো, এর সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। হয়েছে লেখা। তো নামকরণের নিয়ম তোমাদের মনে আছে, অড রুট, শব্দমূল, দেখছো, শব্দমূল প্লাস সাফিক্স,
মনে থাকবে? এইভাবে নামকরণ করতে হবে, অর্থাৎ শব্দগুলোর সাথে পরপর যুক্ত করতে হবে। এটা হচ্ছে শব্দমূল বা মূল শব্দ, তার সাথে আমাদের পরপর যুক্ত করলে আমরা কিন্তু অ্যালকেনের নামকরণ করতে পারবো। তাহলে মেইনলি দাঁড়ানো হচ্ছে অড রুট, দেখো প্লাস সাফিক্সের নাম হচ্ছে ane, মনে থাকবে, ইকুয়াল টু অ্যালকেন। এইভাবে অ্যালকেনের নামকরণ করব। যেমন একটু খেয়াল করো, যেমন n ইকুয়াল টু যদি অন হয়, খেয়াল করো n ইকুয়াল টু যদি আমরা এখানে অন বসাই দিই, তাহলে আমরা যেটা পাবো তার সংকেত হলো CH4। ভালো করে বুঝবা, n এর মান অন বসাই দিলাম, CH4, দেখছো? তাহলে এই ক্ষেত্রে অড রুট, দেখো এখানে লেখা আছে শব্দমূল, অড রুট হচ্ছে CH4 যদি থাকে তখন অড রুটের নাম হচ্ছে মিথ, METH, মিথ। এর সাথে আমাদের সাফিক্স হলো ANE, তাহলে উচ্চারণটা হবে হচ্ছে মিথেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে নামকরণ করা হয়েছে বোঝা গেছে? মনে রাখবা, এই অ্যালকেনের প্রথম চারটা অ্যালকেন অ্যালকোহলের অর্থাৎ সোর্সের উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে। মিথানল থেকে মিথেন, এই জন্যই মিথানল, তার থেকে মিথ রাখা হয়েছে। দেখো n এর মান যদি 2 হয় তখন সংকেতটা হলো C2H6। এটা ইথাইল অ্যালকোহল বা ইথানল থেকে তৈরি হয়েছে, তাহলে অড রুট হবে হচ্ছে ইথ, দেখছো, ইথ। তার সাথে ANE, উচ্চারণটা হবে হচ্ছে ইথেন। n এর মান যদি 3 হয় তাহলে C3H8। তাহলে দেখো তিনটা কার্বন, এটা হলো প্রোপানল থেকে তৈরি হয়েছে বা প্রোপাইল অ্যালকোহল থেকে তৈরি হয়েছে। এর সাথে আমাদের সাফিক্স হচ্ছে Ne, তাহলে প্রোপেন। n এর মান যদি 4 হয় তাহলে C4H10। চারটা কার্বন থাকলে তার নাম হচ্ছে বিউট, তার সাথে ANE, উচ্চারণটা হবে হচ্ছে বিউটেন। সবাই কি বুঝছো? এই প্রথম চারটা অ্যালকেনের নামকরণ করা হয়েছে উৎস অনুসারে। লেখো, এই প্রথম চারটা লেখো উৎস অ্যালকোহলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। মনে থাকবে, এই যে মিথ, ইথ, প্রোপ এবং বিউট, এই নামকরণ করা হয়েছে সোর্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ অ্যালকোহলের নাম অনুসারে আমাদের এই নামকরণগুলো করা হয়েছে। লিখে রাখো অবজেক্টিভের জন্য। এবার 5 নাম্বার কার্বন থেকে গ্রিক অক্ষরটাকে শব্দমূল ধরে তার সাথে n যোগ করা হয়েছে। n এর মান হচ্ছে 5, গ্রিক ভাষায় 5 কে পেন্ট বা পেন্টা বলা হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে অড রুট হচ্ছে পেন্ট, আগে সংকেতটা লিখি। এই ক্ষেত্রে n এর মানটা 5 বসাও, তাহলে C5H12, দেখছো? পাঁচটা কার্বন, অড রুটের নাম হচ্ছে পেন্ট, আর সাফিক্সের নাম, পরপদের নাম হচ্ছে আমাদের ANE, উচ্চারণটা হবে হচ্ছে পেন্টেন। দেখো n এর মানটা হলো 6, তাহলে C6H14। 6টা কার্বন, গ্রিক ভাষায় বলা হচ্ছে হেক্স, তার সাথে ANE, হেক্সেন। মনে থাকবে, n এর মানটা হচ্ছে 7, C7H16। গ্রিক ভাষায় 7 কে বলা হচ্ছে হেপ্ট, তার সাথে ANE, হেপ্টেন। বুঝা গেছে? এইভাবে নামকরণ করব। আমরা 10 বসালাম, n এর মান 10, তাহলে C10H22, দেখছো? তাহলে এর নাম হচ্ছে ডেক, তার সাথে ANE, ডেকেন। বুঝা থাকবে, ডেকেন। দেখো 11, C11H24, দেখছো? তো এটাকে বলা হচ্ছে উনডেক, তার সাথে ANE, উনডেকেন। আমরা আর কমপ্লিট করলাম না যেহেতু সময় বেশি লাগবে। উনডেকেন। n এর মানটা যদি 12 বসাও তাহলে দেখো ডোডেক, উচ্চারণ হবে ডোডেক, তার সাথে ANE, ডোডেকেন। n এর মান যদি 13 বসাও তাহলে ট্রাইডেক, n এর মান যদি 14 বসাও তাহলে হচ্ছে টেট্রাডেক। এইভাবে নামকরণ আসবে। এই জায়গাটা চেঞ্জ হবে C20H42, দেখছো? ইকস, তার সাথে ANE, অর্থাৎ 20টা কার্বন হলে ইকস, উচ্চারণটা হবে হচ্ছে ইকোসেন। মনে থাকবে, ইকোসেন।
নামটা মনে রাখবা ইকস, তার সাথে এন ইকোসেন। যদি 21 হয় মনোইকোসেন, যদি 22 হয় ডাইকোসেন, যদি 23 হয় ট্রাইকোসেন, যদি 24 হয় তাহলে সে টেট্রাইকোসেন, পেন্টাইকোসেন, হেক্সাইকোসেন, এভাবে নামকরণ করব। 30 C30 H62 দেখছো চেঞ্জ হবে ট্রাইকন 10 বা ট্রাইকন, তার সাথে ANE থাকবে, ট্রাইকন তার সাথে ANE, ট্রাইকন 10, ট্রাইকন 10। যদি 40 হয় টেট্রাকন 10, এইভাবে পেন্টাকন 10, এভাবে চলতে থাকবে। একশো ডেকাকন দেখছো, তার সাথে ANE, লিখে ফেলাও ডেকাকন 10, দ্রুত লেখো ডেকাকন 10, দ্রুত লেখো ডেকাকন 10। দেখছো ডেকাকন 10, তাহলে 100 আমরা এখানে লিখলাম ডেকাকন 10। দেখছো এর অপর আছে হেক্টেন, অপর নাম বন্ধ গেছে আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমাদের ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রচন্ড পরিমাণ প্রবলেম করতেছে আজকে, বুঝা গেছে? এই জন্য হয়তো সাময়িক, হ্যাঁ দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এখানে আমাদের এই যে 100 নম্বর অ্যালকেনের নামকরণ করতেছি। দেখো এটা হচ্ছে ডেকাকন 10, এর অপর আছে হেক্টেন, নামটা একটু মনে রাখবা। তাহলে বলো তো, যদি 101 হয় তাহলে হচ্ছে মোনোডেকাকন 10, 101 হলে মোনোডেকাকন 10। যাই হোক, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি অ্যালকেনের নামকরণ আসলে করতে চাই তাহলে আমাকে অ্যালকাইল র্যাডিকালের নামকরণ জানতে হবে। লেখো অ্যালকাইল র্যাডিকাল, বা অ্যালকাইল গ্রুপ, বুঝলেন ভাই? অ্যালকাইল র্যাডিকাল বা অ্যালকাইল গ্রুপ, বাংলা লেখো অ্যালকাইল মূলক। লেখো অ্যালকেন অণু থেকে, লেখো অ্যালকেন অণু থেকে, অ্যালকেন অণু থেকে একটি মাত্র H পরমাণু, অ্যালকেন অণু থেকে একটি মাত্র H পরমাণু অপসারিত হলে, অ্যালকেন অণু থেকে একটি মাত্র H পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলক উৎপন্ন হয়, অ্যালকেন অণু থেকে একটি মাত্র H পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। অ্যালকেন অণু থেকে একটি মাত্র H পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। এসে লেখা নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো অ্যালকেনের নামের শেষে ANE বাদ দিয়ে, অ্যালকেনের নামের শেষে ANE বাদ দিয়ে YL যোগ করে, অ্যালকেনের নামের শেষে ANE বাদ দিয়ে YL যোগ করে অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। অ্যালকেনের নামের শেষে ANE বাদ দিয়ে YL যোগ করে অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচারের জন্য অবশ্যই এই অ্যালকাইল মূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার দেখে বলতে হবে এটা হলো অ্যালকাইল মূলক, তোমার দেখে বলতে হবে যে এটা অ্যালকাইল মূলক না, এটা হলো অ্যালকেন। তাহলে কোনটা অ্যালকেন আর কোনটা অ্যালকাইল মূলক এটা কিন্তু দেখে দ্রুত বলতে হবে, তাহলে তোমার নামকরণ করা সহজ হবে। তো দেখো আমরা এখানে সাধারণ সংকেতটা লিখতেছি, লক্ষ্য করো একটু। এই অ্যালকাইল মূলক এটার জন্য দেখো আমরা যেটা লিখছি, আগে লেখো CnH10+2, এটা হলো আমাদের সেই সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন। এই অ্যালকেন থেকে আমরা একটা H পরমাণু বাদ দিলাম, H পরমাণু বাদ দিলে CnH10+1, একটা হাত খালি হলো আমাদের কার্বনের। দেখছো কার্বনে একটা হাত খালি হলো। এই জন্য এই অ্যালকাইল মূলকের ভ্যালেন্সি বা যোজনী কিন্তু 1। তো লক্ষ্য করো এটা ছিল আমাদের অ্যালকেন,
এবার এই অ্যালকেনের নামের শেষে আমরা এএনই বাদ দেব, তার সাথে ওয়াইল যোগ করব, পাওয়া যাবে অ্যালকাইল মূলক, অ্যালকাইল র্যাডিকাল অর গ্রুপস। মনে থাকবে? তো মনে করো আমরা এই ক্ষেত্রে n ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে যেটা পাবো তার সংকেত হলো অ্যালকেন মিথেন। দেখো এখান থেকে আমরা একটা H বাদ দিলাম, তাহলে CH3 একটা হাত খালি হলো। তাহলে এই ক্ষেত্রে এই যৌগটার নাম হলো অ্যালকেন, দ্যাট মিন্স মিথেন, মিথেন। এবার এর নামের শেষে আমরা এএনই বাদ দেব, দিয়ে তার সাথে ওয়াইল যোগ করব, তাহলে আমাদের র্যাডিকালটার নাম পাওয়া যাবে মিথাইল। দেখছো, মিথাইল র্যাডিকাল বা মিথাইল মূলক, মিথাইল র্যাডিকাল। সবাই বুঝছো কিভাবে নামকরণ করা হয়েছে? যদি n = 2 বসাই দিই, তাহলে C2H6, এখান থেকে একটা H বাদ দিলাম, তাহলে তৈরি হবে C2H5, একটা হাত খালি হলো। এটাকে আবার এরকম লেখা যায়, দেখো CH3 বন্ড CH2, দেখছো কার্বন দুইটা আছে, হাইড্রোজেন পাঁচটা আছে। এটা হলো সংকোচিত, এটা হলো সম্প্রসারিত। দেখছো সম্প্রসারিত গাঠনিক সংকেত, দেখো করে একটু। তাহলে বলো n এর মান 2 হলে অ্যালকেনটার নাম কিন্তু ইথেন। দ্রুত বলতে হবে n এর মান 2, অ্যালকেনের নাম ইথেন। তাহলে এই অ্যালকেনটার নাম হচ্ছে ইথেন। এবার এর নামের শেষে n বাদ দিয়ে ওয়াইল যোগ করলে আমাদের এখান থেকে তৈরিকৃত অ্যালকাইল মূলকটার নাম পেয়ে যাব, নাম হচ্ছে ইথাইল। তাহলে দ্রুত দেখে বলতে হবে এটা হলো ইথেন, এটা হচ্ছে ইথাইল, এটা হলো ইথেন, এটা হলো ইথাইল, এরকম দ্রুত বলতে হবে। কিন্তু এটা ইথাইল মূলক, যদি চিন্তা করে দেখো n এর মান ওই সমীকরণে বসালাম 2 ইথেন, তারপরে n বাদ দিলাম, ওয়াইল যোগ করলাম, ওইরকম চিন্তা ভাবনা করা যাবে না। দেখে বলতে হবে এটা ইথাইল, দেখে বলতে হবে এটা ইথেন, এটা মিথাইল, এটা মিথেন। তাহলে জৈব রসায়ন পড়া তার জন্য সহজ। এরকম যদি চিন্তা ভাবনা করতে যাও জৈব রসায়ন পড়া যাবে না। সবাইকে লেখা হয়েছে? লক্ষ্য করো n এর মান 3 বসাই দিলাম, তাহলে C3H8, দেখছো এখান থেকে একটা H বাদ দিলাম, তাহলে থাকলো হলো C3H7, একটা হাত খালি হলো। দেখছো এটাকে কিন্তু এরকম লেখা যায় CH3 CH2 and CH2, একটা হাত খালি। এই যৌগটার নাম হলো প্রোপেন। খেয়াল করো প্রোপেন। নামের শেষে এএন বাদ দিয়ে ওয়াইল যোগ করলাম, আমাদের র্যাডিকালটার নাম পাওয়া গেল প্রোপাইল মূলক। লক্ষ্য করো এই যে মূলকটা দেখছো এর মধ্যে কোনো ব্রাঞ্চ নাই, এই জন্য এর সঠিক নাম হলো এন প্রোপাইল। খেয়াল করো একটু, এন প্রোপাইল। সৃজনশীল হতে পারে, অবজেক্টিভ আসতে পারে। এই যে মূলকটা এর কিন্তু আইসোমারিজম সম্ভব, সমান সম্ভব। কিরকম? এটাকে আবার এরকম লেখা যায়, দেখো CH3 CH and CH3, দেখছো বলো C3H7, এই যে মূলকটা লিখছি এই মূলকটা দুটো গাঠনিক সংকেত সম্ভব, একটা হলো এই গাঠনিক সংকেত, একটা হলো কিন্তু এই গাঠনিক সংকেত। দেখো কার্বন 3টা আছে, হাইড্রোজেন 7টা আছে। দেখো কার্বন আমাদের দেখো 3টা আছে, 1 2 3, হাইড্রোজেন কিন্তু 7টা, 3 আর 3 6 আর 7টা আছে। তাহলে বলো এই মূলকটা এবং এই মূলকটার আণবিক সংকেত এক, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা, ফলে তাদের ধর্ম কিন্তু আলাদা। সুতরাং এটাও প্রোপাইল মূলক, এটাও প্রোপাইল মূলক, বাট দুইটা জিনিস দেখতে কি একই রকম? না, অবশ্যই দেখতে একই রকম না, গাঠনিক সংকেত ভিন্ন। এই জন্য পরস্পর সমান বা আইসোমার, এই জন্য নোমেনক্লেচার আলাদা হবে। এটাও প্রোপাইল মূলক, লিখলাম প্রোপাইল। খেয়াল করে একটু, প্রোপাইল, কারণ C3H7 প্রোপাইল মূলক। কিন্তু দেখো এটা হলো টার্গেট কার্বন, এই কার্বনে দেখো আমাদের সিমিলার গ্রুপ আছে, দেখছো এই জন্য নাম রাখা হয়েছে আইসো। আইসো মানে হচ্ছে সেম, মনে আছে আইসো মানে হচ্ছে একই, এই জন্য নাম রাখা হয়েছে আইসো প্রোপাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ, C3H7 দিয়ে বলতে পারে এর সমানু নিচের কোনটা, মানে এর কি কি নাম সম্ভব, বুঝা গেছে? তাহলে কি কি নাম সম্ভব? এন প্রোপাইল সম্ভব, আবার আইসো প্রোপাইল সম্ভব। ব্যাপারটা কি বোঝা গেছে? বলো n = 4 বসাই দিলাম C4H10, দেখছো এখান থেকে একটা H বাদ দিলাম, তাহলে থাকলো C4H9। দেখো শুধু এরকমও কোশ্চেন আসতে পারে, মূলকটির নাম ব্যাখ্যা করো, 2 মার্কের প্রশ্ন, মূলকটির নাম ব্যাখ্যা করো। তাহলে দেখেই বলতেছো যে এই যে পদার্থটা দেখছি এটা CnH10+on এই সমীকরণকে স্যাটিসফাই করে, সুতরাং এটা কিন্তু অ্যালকেন না, এটা অ্যালকাইল র্যাডিকাল। আর অ্যালকাইল র্যাডিকালের কিভাবে নোমেনক্লেচার করতে হবে আমরা কিন্তু ডিটেইলস লিখে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। এই হলো অর্গানিক কেমিস্ট্রি শুরু করছি, কিন্তু কোনো রকম যেন ল্যাকিং না পড়ে, আবার বললাম। তো দেখো এই যৌগটার নাম হলো আমাদের, লক্ষ্য করো বিউটেন। বিউটেন, নামের শেষে এএন বাদ দিলাম, তার সাথে ওয়াইল যোগ করলাম, মূলকটার নাম পাওয়া গেল বিউটাইল। মনে থাকবে বিউটাইল মূলক।
এই মূলকটার নাম বিউটাইল মূলক। এবার এর সমানগুলো লিখতেছি, লক্ষ্য করো একটু, লক্ষ্য করো CH3 CH2 CH2 and CH2, দেখছো চারটা কার্বন, কোনো ব্রাঞ্চ চেন নাই, এই জন্য নাম রাখা হয়েছে N বিউটাইল, N বিউটাইল, দেখছো N বিউটাইল। এবার দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখছো এখানে একটা শাখা তৈরি করছি, দেখো শাখা তৈরি করছি টার্গেট কার্বন, এই কার্বনে একই রকম রেডিক্যাল আছে, এটা হলো আইসোবিউটাইল। কি ব্যাপার, আইসোবিউটাইল, দেখছো এই যে দেখো আইসোবিউটাইল, এটাকে এরকম লেখা যায়, দেখো আর একটা CH3, দেখো CH3 আমরা এরকম লিখলাম, দেখো আমাদের CH2 CH3 বন্ড, লক্ষ্য করো এরকম লিখতে পারি, দেখছো আইসোবিউটাইল, এটা হচ্ছে আইসোবিউটাইল। দেখো এটাও মনে হচ্ছে আইসোবিউটাইল, কিন্তু আইসোবিউটাইল না, এটা অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলক, ভিন্ন ধরনের, এইজন্য এটাকে সেক বিউটাইল বলা হয়, সেক বিউটাইল, মনে থাকবে, অর্থাৎ সেকেন্ডারি বিউটাইল মূলক। তাহলে বলো এই মূলকটার তিনটা সমান হতে পারে, এন বিউটাইল, আইসোবিউটাইল এন্ড সেকেন্ডারি বিউটাইল, মনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজান দিয়ে দিয়েছে, আমরা পরের দিন থেকে তাহলে আমরা 4:30 করে দেবো, 4:30 দিয়ে দিলাম, 4:30 সময় ক্লাস পরের দিন থেকে, আর নামকরণ নিজেরা চেষ্টা করবো আমরা।